ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি ত্রিপুরার একজন প্রবীণ পদার্থবিদ্যার শিক্ষক। শুধু তাই নয়, ৯-এর দশকের ত্রিপুরা রাজ্যে বিজ্ঞান আন্দোলনের একজন নিষ্ঠবান কর্মী। এছাড়া ওনার অনেক পরিচয়। উনি প্রাবন্ধিক, ইতিহাস কর্মী এবং অবশ্যই বিজ্ঞান কর্মী, এবং ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের একদম শুরুর দিক থেকে উনি আমাদের একজন পৃষ্ঠপোষক। আমরা কথা বলবো শ্রী মৃণালকান্তি দেবরায় মহোদয়ের সঙ্গে। স্যার, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বিজ্ঞান মনস্কতা নিয়ে। স্যার, বিজ্ঞান মনস্কতা এই যে বিষয়টি, এই শব্দবন্ধটি, এটিকে সাধারণ মানুষের কাছে, যারা বিজ্ঞান তথাকথিত ভাবে বিজ্ঞান শিক্ষার গণ্ডিতে নেই বা যারা আছেনও, সাধারণ মানুষের কাছে এই শব্দটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সরল ভাষায়? বিজ্ঞান মনস্ক বলতে বিজ্ঞান কথাটা এসেছে এখানে। বিজ্ঞান বলতে আমরা কি বুঝি সেটা সেটা আগে পরিষ্কার করা হোক। নিশ্চয়ই। খুব সহজ সরল এক লাইনে যদি আমরা শেষ করি, যে প্রকৃতিকে আমরা করি, পর্যবেক্ষণ করি, করে প্রকৃতির যে কি কোন কোন নিয়মে পরিচালিত হয় সেটা আমরা জানার চেষ্টা করি। এখন কথা হচ্ছে এই যে এটা করতে গেলে বিজ্ঞানকে একটা নির্দিষ্ট পদ্ধতি নিয়ে চলতে হয়। এই পদ্ধতি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি বলে সেটাকে, সেটা মূল কতগুলি অংশ হচ্ছে। একটা হচ্ছে পর্যবেক্ষণ, তারপর এক্সপেরিমেন্টেশন, তারপর একটা কনক্লুশন। এইভাবে আসে। এটাকে বিশ্লেষণ করে, যে এক্সপেরিমেন্ট করে যেসব তথ্য বা ডাটা যেগুলি কালেক্ট করা হয় সেইগুলিকে বিশ্লেষণ করে একটা জায়গায় আসা হয়, তাই না? তো এখন কথা হচ্ছে এই পদ্ধতিটা বিজ্ঞানীরা ফলো করেন। হ্যাঁ, এখন এই বিজ্ঞানীরা ফলো করেন এবং এটাকে সাধারণ যারা আসলে কেবল বিজ্ঞানী নয়, এই জিনিসটাকে সাধারণে আনা যায় যারা এই পদ্ধতিটি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে প্রয়োগ করেন তাদেরই আমরা বিজ্ঞান মনস্ক বলে থাকি। তাহলে কি এটা মানে সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে আদতে বিজ্ঞান মনস্ক ভাবেই চলেন? সবাই চলেন না। এই পদ্ধতিটা জানতে গেলে এমন অনেক সময় দেখা যায় যে বিজ্ঞানীরাও কিন্তু সেক্ষেত্রে যখন উনি বিজ্ঞানের যে বিষয় নিয়ে চর্চা করছেন সেই জিনিস বাদে অন্য জায়গায় যখন চলে আসেন সাধারণ মানুষের মতো, তখন তারা ওইটাকে ছেড়ে আসেন, সেখানে ল্যাবরেটরিতেই এই পদ্ধতি ছেড়ে আসেন। ওই যথারীতি যেসব মানে কি বলে ঐতিহ্য বা রীতিনীতি নিয়ে মানুষ হয়েছেন এতদিন পর্যন্ত সেটাকেই ফলো করেন। এটার আবার দেখা যায় যে এমন অনেক ব্যক্তি আছেন যারা এমনকি শিক্ষিতও নন, তথাকথিত শিক্ষিত নন, তাদের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা অনেক সময় দেখা যায়। কারণ তারা সবকিছুই যাচাই করে নিতে চেষ্টা করে, অর্থাৎ নিজের অজান্তেই তারা বিজ্ঞান মনস্ক হয়ে পড়ে। হ্যাঁ, এটাই বলছিলাম। তো আপনি শেষ যে কথাটা বললেন সেটা রেশ ধরে একটা জিজ্ঞেস করি। এই যে লৌকিক রীতিনীতি, সামাজিকের কথা বললেন, যেটা অনেক তথাকথিত বিজ্ঞান শিক্ষিত লোকও করছেন, এর সাথে একটা শব্দ আসে অন্ধবিশ্বাস, যেটা আমাদের সমাজে প্রথম থেকেই এবং বর্তমানেও বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এই অন্ধবিশ্বাস এবং বিজ্ঞান মনস্কতা, এদের যে তফাৎ, এটাকে আপনি কিভাবে দেখবেন? দুটোর মধ্যে তফাৎ একটা পুরোপুরি অপোজিট, দুটোর মধ্যে কোনো মিল নেই। যেটা বিজ্ঞান মনস্কতা যেটা আমরা বলি সেটা বেসড অন মানে নির্ভর করে যুক্তির উপর, পুরোপুরি যুক্তির উপর নির্ভর করে, এভিডেন্স ভিত্তিক, তাই না? এভিডেন্স ভিত্তিক। এবং তারা কখনোই এটাকে ধ্রুব সত্য মানেন না। কারণ ক্রমশ বিজ্ঞানের যত জ্ঞান বাড়বে, যত দিন যাবে, তখন আর এটা হয়তো সবসময় কাজ করে না যে
সেটার পরিবর্তন সাধন করে। কারণ বিজ্ঞান মনস্ক যারা, তাদের কিন্তু ওপেন মাইন্ডেড হতে হবে, ঠিক। কিন্তু ওই যে অন্ধবিশ্বাস, এটার ক্ষেত্রে এইসবের কোনো কিছুই নেই। অন্ধবিশ্বাস হলো এটাকে প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় আনুগত্য প্রকাশ, মানে এটার প্রতি এটা বেসড অন হয় না, কোনো এভিডেন্স ভিত্তিক হয় না, এটার পেছনে হয়তো যুক্তিও থাকে না। এগুলি নির্ভর করে কোনো বিশেষ ব্যক্তি মানুষের, কোনো একজন ব্যক্তি মানে যদি তার প্রভু হন, ঘটনার প্রভু ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, প্রভু ভিত্তিক। যেমন এটা গুরুতা একটা আজকাল একটা ভালো ব্যবসা, গুরুতা এটা আগেও ছিল, এখনো। গুরু যা বলেন সেটাই গুরু, এটা চিন্তা করার কোনো সুযোগ এখানে নেই। পরিষ্কার অন্ধবিশ্বাসকে আমরা যদি খুঁজি, তার মধ্যে হয়তো কোনো সারবত্য পাওয়া যাবে। এটাতে যদি বৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করি, তাহলে সেখানে হয়তো কোনো সারবত্য পাওয়া যাবে না, কিছুই না, যুক্তিভিত্তিক কিছু না। তো এই দুটোর মধ্যে এই হচ্ছে মারাত্মক তফাৎ। আপনার প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল যে বিজ্ঞান মনস্কতা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চর্চায় যে বিজ্ঞান মনস্কতা, যে পরীক্ষা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের মাধ্যমে মানুষ ধারণা তৈরি করা এবং বিজ্ঞান মনস্ক হওয়ার যে পদ্ধতির কথা আপনি বললেন, এবং অন্ধবিশ্বাসের কথা যেটা শুনলাম, তো এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে অনেক তথাকথিত ভাবে যারা বিজ্ঞান শিক্ষিত, তাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান মনস্কতা থাকবে এমনটা প্রয়োজনীয় নয়, গ্যারান্টি নেই, এবং আমরা দেখছিও তাই, প্রচুর পরিমাণে আমাদের চারপাশে তাই দেখছি। আবার যারা তথাকথিত ভাবে বিজ্ঞান নিয়ে পড়েননি বা সেরকম ভাবে বিজ্ঞান শিক্ষায় নেই, সে সমস্ত মানুষও দেখা যায় অনেক সময় তার বাস্তব জীবনে অনেক বেশি করে বিজ্ঞান মনস্ক ভাবে চলেন। তো এই যে দুটি ব্যাপার, এর সঙ্গে একটা জিনিস আসছে যে এই যে ট্রেনিং প্রসেসটা, তো এইখানে একটা প্রশ্ন আসবে যে আমাদের স্কুল কলেজ বা ধরুন যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের, এটা যে কোনো ব্যক্তি মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কিভাবে ভূমিকা নেয়? স্কুল বা কলেজ, এটা তো কলেজ একটু পরিণত অবস্থায় কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল বা এরকম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সেইগুলি আসল কথা হলো ওই সময় শেখার পালা। একটা ব্যক্তি মানে একটা শিশু যেমন জন্মগ্রহণ করে, একটা সময় পর্যন্ত, এক সময়ের পরে সে স্কুলে যায় বা এগুলি শেখে, সে অনেক অনেক অভিজ্ঞতা, অনেক অনেক জ্ঞান এগুলো অর্জন করে। তো এই কাজে স্কুল এই বিজ্ঞান মনস্কতা তৈরি করার পক্ষে একটি মানে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, মানে উপাদান বা ভূমিকা নিতে পারে, সে স্কুল সেই ভূমিকা নিতে পারে। এখন কথা হচ্ছে যেমন স্কুলে এই যে ছাত্রছাত্রীদের আসলে প্রশ্ন করতে শেখাতে হবে। প্রশ্নই এই বিজ্ঞান মনস্কতার জনক। এই প্রশ্ন করতেই হবে, ওদের প্রশ্ন করার মতো এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ওদের অনেক কিছু আছে, ছোট 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 প্রজেক্টের মতো কাজ আছে, সেইগুলি তাদের নিজের হাতে করতে হবে। এবং তা থেকে তারা কি ডিসিশন নিচ্ছে, মানে কি কি ডাটাগুলি দেখে কি কি ডিসিশন নিচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। একটা গ্রুপের যদি এরকম করা যায়, তাহলে সেই ক্ষেত্রে এই গ্রুপটা একটা ডিফারেন্ট কয়েকটা গ্রুপ করলে পরে সুবিধা হলে এক এক গ্রুপে এক এক রেজাল্ট আসে কিনা সেটাও দেখতে হবে। এবং রেজাল্ট যদি আসে ভুল হয়, কোথাও ভুল হয়, সেটা কেন ভুল, কোন জায়গায় ভুল, সেটা দেওয়াটা জানিয়ে দিতে হবে। তখন এটা হলো শিক্ষকের একটা বড় ডিউটি, তাই না? নিশ্চয়ই, এটা একটা বড় ডিউটি। তো এটা আমি খুব কম করেই বললাম, এটাকে আরো প্রলম্বিত করা যায়, আরো বড় করা যায়, আমি আর এগোলাম না। হ্যাঁ, তো একটা জিনিস স্যার, আমরা মানে এর থেকে একটা প্রশ্ন, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে ছিলেন, রাজ্য শিক্ষা পরিমণ্ডলের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, এই যে আপনি এখন যা বললেন সেটা হচ্ছে কিভাবে ভূমিকা নিতে পারে বা কি দায়িত্ব শিক্ষা ব্যবস্থার, আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা আপনি যখন শিক্ষকতার মধ্যে ছিলেন
দীর্ঘদিন আপনি ছিলেন, আহ, শিক্ষা জগতের সঙ্গে আপনি জড়িত। বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থার যে বিভিন্ন ধাপ আসছে, আমরা নতুন শিক্ষা নীতি যেটা লাগু হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা এই লক্ষ্যে কতটা পরিচালিত হচ্ছে, কি ভূমিকা নিচ্ছে বলে আপনার মনে হয়? এটা খুব দুঃখের বিষয় যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, অথবা আমি যেই সময় মানে বেশ কিছুদিন শিক্ষক হিসেবে কাজ করেছিলাম, তো সেখানেও কিন্তু এই বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে দেওয়ার সুযোগ খুবই কম। আসলে ব্যাপারটা হলো এই বিজ্ঞান মনস্কতা যে ব্যাপারটা কি করে আসলো, এই যে আমরা আসলে শিক্ষার মানে কি শিক্ষা দেব সেটা নির্ভর করে মানে সরকারের উপর। তো সরকার কি করে, ওরা প্রথমে একটা উদ্দেশ্য তৈরি করে, এই হবে এই হবে, তা থেকে কিছু সিলেবাস তৈরি হয়, তার সিলেবাস অনুসারে বই হয়, এবং সেটা অ্যাপ্লিকেশন হয় বিভিন্ন জায়গাতে, যাহা রাজ্যে শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, এরকম করে শিক্ষক নিয়োগ করে। এখানেই সমস্যাটা, বিশাল সমস্যা এই জায়গায়, এই অর্থে যে আসলে বিজ্ঞান মনস্কতার যে কনস্টিটিউশনে যে বিজ্ঞান মনস্কতার কথাটা বলা হয়েছে, সেটা 42তম ইন্দিরা গান্ধীর আমলে বলা যেতে পারে। সেটা 42তম সংশোধন হওয়ার পরে এখানে একটা ক্লজ ঢুকেছিল, 51A, সেখানে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তব্য এই বিজ্ঞান মনস্ক হওয়ার একটা কর্তব্য বিষয়। সেই থেকে এই যে ইয়েগুলি আছে, মানে যতগুলি কমিশন বসেছে, যেমন কোটারি কমিশন, তারপর 2000 রাজীব গান্ধী থাকার সময় আরেকটা কমিশন, না কমিশনের মধ্যে একটা বসেছিল, বা ইদানিংকালেও যেটা একেবারে রিসেন্টলি যেটা, সেগুলো সবগুলিতে দেখা যাবে, পড়লে পরে মানে চমৎকৃত হতে হবে যে বিজ্ঞান মনস্ক হওয়ার পেছনে তারা কতটুকু পরিশ্রম করছে। মানে এটা কেবল লিখতে হয়, লিখে, কিন্তু এটা প্রয়োগ হয় না। যাই হোক, প্রয়োগ হয় না, তো এটা প্রয়োগ করার জন্য তাদের কোনো তাগিদও নেই। আমরা সমস্যা হচ্ছে স্কুলগুলিতে, একটা সমস্যা হচ্ছে যে এটাতে সিলেবাস শেষ করার উপর সবার আগে জোর দেওয়া হয়। ওই কোয়েশ্চেনিং, হ্যাঁ, কোয়েশ্চেন করার সুযোগ বা বা তার থেকে কোনো কিছু সিদ্ধান্তে আসা বা পরীক্ষা নিরীক্ষা করা, তা প্রায় থাকেই না বলা যেতে পারে। অনেকটা আমরা যাই যন্ত্রের মতো, গিয়ে একটা ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করি, আর কেবলমাত্র এই অনেকটা লেকচার পদ্ধতি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডেমনস্ট্রেশন করি, কিন্তু ডেমনস্ট্রেশন করে তো তা সব ছাত্রের ক্ষেত্রে পৌঁছায় না। ওয়ান সাইডেড টিচিং হয়, ছাত্রদের প্রশ্ন করার সুযোগ খুব কমই থাকে। আর যেসব ছাত্রছাত্রীরা বেশি প্রশ্ন করে, তাদের প্রতি শিক্ষকরা খুব একটা ভালো দৃষ্টি তাদের দেখেন না, তাদের ডেপো চলে বলেই তারা আখ্যা দেন। তো সেক্ষেত্রে ওই প্রশ্ন করার উৎসাহটা, এটাকে চাপিয়ে মানে দমিয়ে দেওয়া হয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে মানে প্রথাগত শিক্ষা, সেটা আসলে তো মানুষ তৈরি করার খুব একটা কাজে লাগে না। সেটা আসলে উদ্দেশ্য হলো কিছু মানে কর্মচারী এগুলি তৈরি করা, এবং এরকম কর্মচারী হতে হবে সেখানে যে কোনো প্রশ্ন করবে না। সেই জন্যই ব্যাপারটা এরকম হয়ে থাকে। এটাকে মানে যাই হোক, এটাকে আর কেউ আর বিশ্লেষণ করার দরকার নেই। এই জায়গায় স্যার আমি একটু আপনার কাছে আসবো যে স্যার, এই জায়গায় আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এই বিজ্ঞান মনস্কতা তৈরির ক্ষেত্রে কতটা সহায়ক বলে আপনি মনে করেন? কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা এখন অবধি যে এনইপি লাগু হয়েছে, এর মধ্যে বিভিন্ন জিনিসগুলি আমরা দেখি, তো আপনি কি মনে করেন এখন, আগের আপনি যখন ছিলেন তখন থেকে শুরু করে বর্তমান শিক্ষা ব্যবস্থা এই বিজ্ঞান মনস্কতা তৈরি করা এবং প্রসারের জন্য কতটা ভূমিকা নিচ্ছে?
প্রকৃতপক্ষে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যেভাবে চালু আছে সেটা বিজ্ঞান মনস্কতা তৈরি করা পক্ষে মোটেই মনে করি না। সেটা আমাদের আগেও ছিল, আবার এখনো একই রকম। সেখানে যে বিজ্ঞান বই সেটা কিন্তু একটা বিজ্ঞান মনস্কতা তৈরি করার একটা প্রধান বস্তু। আসলে দেখা যাচ্ছে যে কি করা উচিত ছিল সেখানে বেশ কিছু এক্সপেরিমেন্টেশন, ছোটখাটো এক্সপেরিমেন্টেশন এগুলি করা, ছাত্রছাত্রীদের ইয়ে করা, মানে নিজেরা এক্সপেরিমেন্ট করার আগ্রহ তৈরি করা এবং সেইগুলি পরীক্ষা নিরীক্ষা করা এবং ডাটা যেগুলি আসবে সেগুলি বিশ্লেষণ, সেখান থেকে বিশ্লেষণী শক্তিটা জন্মায়। মানে ওই প্রথম থেকে মানে স্কুল থেকে শুরু হয়। কিন্তু দেখা যায় যে এক্সপেরিমেন্টেশনের ব্যাপারটা মোটামুটি নেই বললেই চলে, তো অনেকটাই মুখস্থ বিদ্যার মধ্যে। বা যেটা আমাদের যারা বিজ্ঞান পড়ে সেখানে যে প্র্যাকটিক্যালের ব্যাপার রয়েছে সেটাও সেই মুখস্থের মধ্যেই হ্যাঁ, সেটার একটা পড়ে যায়। দেখুন আইটেম মারাত্মক। কারণ যেমন স্পেসিফিক গ্রেভিটি খুব সহজ একটা হচ্ছে ব্যক্তিগত বিজ্ঞান শিক্ষার ব্যাপারে, যে যেমন প্র্যাকটিক্যাল আর থিওরি দুটো আলাদা, কিন্তু আমার মতে সেটা হওয়া ঠিক নয়। সেটা যেমন স্পেসিফিক গ্রেভিটি একটা খুব সাধারণ বলছি, স্পেসিফিক গ্রেভিটি যে এটার পাশে ডেমনস্ট্রেট করা চাইতে ছাত্রদের হাতে ছেড়ে দেওয়া হলো, তারাই নিজেরা কনক্লুশন তৈরি করে ব্যাপারটা সেই ধরনের ব্যাপার আর কি। কাজে ওইগুলি না হলে কিছু হবে না, মানে হওয়ার জন্য আমাদের সুযোগ দেয় না। সিলেবাস তৈরি মানে শেষ করার একটা তাগিদও থাকে, তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে যে স্বাধীনতা, শিক্ষকদেরও খুব বেশি একটা স্বাধীনতা থাকে না। কাজেই এখান থেকে বিজ্ঞান মনস্কতা তৈরি করা কঠিন হয়। এই জায়গায় তাহলে তো এটা বুঝলাম যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, যে আমাদের স্কুল কলেজগুলি রয়েছে, সেটা আসলে বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করার ক্ষেত্রে খুব একটা ভূমিকা নিচ্ছে না। দিচ্ছে না। এটা যারা হচ্ছে তারা অনেকটা নিজেদের থেকেই হচ্ছে, পরিবার সাথে সিচুয়েশন থেকে। পরিবারের কথা বললেন, একটা এই জায়গায় একটা প্রশ্ন, যে এই যে সামগ্রিক পরিস্থিতি, যে বিজ্ঞান মনস্ক সামগ্রিকভাবে সমাজের বিজ্ঞান মনস্ক চেতনার একটা অভাবের জায়গায় আমরা দেখছি, এখানে পরিবারের কি কোথাও কোনো ভূমিকা রয়েছে? পরিবারের ভূমিকা এক্ষেত্রে বিশেষ গুরুত্ব, কারণ শিশুটি জন্ম থেকে শুরু করে ক্লাস শেষ অবধি এটা এই পরিবারের মধ্যে দিয়ে, পরিবারের পদ্ধতি পরিবারের অন্তর্ভুক্ত থাকে। তো সেক্ষেত্রে এই একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর মানে সে তো প্রথম অসহায় থাকে, তাকে ফিডিং করা হয়ে গেল। ওই সময় থেকে সে প্রচুর মানে নকল করতে থাকে মানুষকে, ব্যবহার করতে থাকে। একটু বড় হলে কথাগুলি যে বলে সেগুলি কথা বলতে চেষ্টা করে। এইভাবে মানে জন্ম থেকেই তার শিক্ষা শুরু হয় এইভাবে। যখন আরেকটু বুঝতে শুরু করে, চারিদিকে একটু হাঁটা শুরু হয়, তখন সে তার পরিধিটা, আগে তো বিছানায় ছিল, তার পরিধিটা আরো বিস্তৃত হয়। তখন সে পরিবেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে মানে সম্পৃক্ত হয়। এই পরিবেশে কি হচ্ছে না হচ্ছে, মানে কিরকম চলছে, এই সবগুলি সে মানে অনুকরণ, মানে গভীর মনোযোগে অবজার্ভ করে আর কি। তো এটা এর থেকেই তাদের শিক্ষা শুরু হয়। সে যখন আরো একটু বড় হয়, তখন পরিবেশের এগুলি সম্পর্কে তার গান লাভ করার স্পৃহা ভীষণ জন্ম, প্রচুর প্রশ্ন করতে থাকে, একটা মা বাবা যারা আছেন বা পরিবারের অন্য সদস্যরা এই প্রশ্নের জন্য পাগল হওয়ার উপক্রম। সেই জন্যই কিন্তু তাকে এগুলি দেওয়া খুবই মানে এর উত্তর দেওয়া বা একে উৎসাহিত করা প্রশ্ন, এটা
এটা হচ্ছে বিজ্ঞান মনস্কতার লক্ষ্য, উৎসাহ। প্রায়শই সেটা করা হয়। কিন্তু প্রায়শই কি হয়, এমন সব প্রশ্ন করে যে সেক্ষেত্রে গার্জিয়ানের কোনো এটা জ্ঞানের বাইরে থাকে, এমন তারপরে যেহেতু তখন গার্জিয়ানের মানে আয়ত্তে না থাকলে পর ওরা কি করে মানে মানে চাপিয়ে দেয়, ধ্বংসে হোক ইয়ে হোক, এগুলো অবদমিত করে। তো এইখান থেকে শুরু ব্যক্তিত্বের তার বিকাশ, সেই বিকাশের অবদমিত হওয়ার শুরু হয়েছে, যেটা পরবর্তী সময় স্কুলেও আমরা বর্তমান যে স্কুল যেভাবে চলছে এখানেও আমরা দেখি। তো শেষ পর্যন্ত আমি কি রবীন্দ্র এটা বলেছিলেন কিনা, স্কুলগুলিতে কেবল কর্মচারী তৈরি করা হয়, এটা আসলে মানে মানে দুঃখজনক হলেও এটা দেখে বিজ্ঞান মনস্ক মানুষ তৈরির জন্য স্কুলগুলি বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কাজ করছে না, কাজ করছে আসলে সুনির্দিষ্ট পেশার কর্মচারী তৈরি করার জন্য, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। স্যার, এই প্রসঙ্গে একটি জিনিস আপনার নজরে আনার চেষ্টা করব, যে প্রায়শই আমরা দেখি যে সমাজের বিভিন্ন উপরের তলার মানুষ, যাদের অনেক মানুষ অনুকরণ করেন, অনুসরণ করেন, যাদের আমরা সেইভাবে সেলিব্রিটি বলি, খেলোয়াড়, গায়ক, মানে তারপর অভিনেতা, রাজনেতা, রাজনীতি যারা করেন, বড় বড় নেতা, ব্যবসায়ী, এনাদের দৈনন্দিন জীবনযাত্রায় এমন অনেক জিনিস মানে যা বা এরকম মন্ত্রী, ক্ষমতাশালী ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তাদের আচার আচরণের ক্ষেত্রে যে বিজ্ঞান মনস্কতার অভাব, অন্ধবিশ্বাসের প্রাচুর্য তাদের জীবনে, যেগুলিকে তারা প্রকাশ্যে সেগুলি পারফর্ম করছেন, তো সাধারণ মানুষের উপর তার প্রভাব, জনতার উপর তার প্রভাব কিরকম বা কিভাবে সেটা প্রভাব বিস্তার করছে? যে সমাজের যে তিন অংশ, যেটা বলা হচ্ছে সেটা ব্যক্তিবর্গ যারা মানে মানুষের কাছে খুবই জনপ্রিয়, তাদের কথাবার্তা বা এগুলি অবশ্যই আমার আচার আচরণ, যেগুলি মানে জনসাধারণের সম্মুখে যেসব আচরণ সেগুলি নিশ্চিতভাবে মানুষকে প্রভাবিত করে। কারণ এটা অবশ্য একটা ভাবনার বিষয়, যদিও যে এই যে যারা আছে বড় বড় যারা সেলিব্রিটিরা, তারা তাদেরও কিন্তু তারাও একটা মনের মধ্যে একটা মানে ঐতিহ্য বা রীতিনীতি, প্রাচীন যে রীতিনীতি বা এগুলোর পর অনেকেই সাংস্কৃতিক যে চিত্র আছে সেটা অনেক আগের থেকেই এগুলি ধীরে ধীরে সঞ্চারিত এবং সেটা আড়ম্বরে প্রচারিত হয়, যদি সাধারণ মানুষকে তার প্রচার করাও হয়, এটা ইন্টেনশনালি প্রচার করাও হয়, কাজেই তারা সহজেই এটি বিশ্বাস করে। কিন্তু এই সেলিব্রিটির মধ্যে যদি বিজ্ঞানীরা থাকেন তাহলে সেলিব্রিটি, তো সেলিব্রিটিদের এই ব্যাপারটা আমরা না হয় বুঝতে পারছি, কিন্তু আমরা ইদানিং সময়ে, শুধু ইদানিং সময়ে কেন, আগেও আমরা দেখেছি যে পেশাগতভাবে যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন, যারা বিজ্ঞানী, তাদের দৈনন্দিন আচার আচরণেও আমরা কি সম্পূর্ণ বিজ্ঞান মনস্কতার পরিচয় পাই? মানে ইদানিং সময়ে বিশেষ বিতর্ক হয়েছে ইসরোর চন্দ্রযান উৎক্ষেপণের সময় সেখানকার ডিরেক্টরের একটি আচরণ, এরকম অনেক আচরণ আমরা নজরে আসে, বিভিন্ন সময় কথা হয়, কোনো সময় এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়। তো যারা পেশাগতভাবে বা ধরুন শিক্ষাগতভাবে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন এবং বিজ্ঞান তাদের জীবিকার মধ্যেও সেটা রয়েছে,
তাদের আচরণ কি সম্পূর্ণ বিজ্ঞান মনস্ক? যদি সেটা না হয় তাহলে কেন এরকম হচ্ছে? আপনার কি মত এ- নিয়ে? অ্যাকচুয়ালি যে বিজ্ঞানী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে বৈজ্ঞান মনস্ক নন। নন। শুধু বিজ্ঞানের যখন বিষয়গুলি অধ্যয়ন করেন বা সেই বিষয়ে কোনো গবেষণা করেন, সেক্ষেত্রেই কেবলমাত্র বিজ্ঞানের পদ্ধতিগুলি অনুসরণ করেন। তো এটা হলো তার পেশাগত একটা দিক। যেই মাত্র উনি তার বাইরে চলে আসছেন, তখন তিনি কিন্তু অনেকে করেন, কিছু এর মধ্যে কিছু অংশ থাকে যে নিজেরা ওই নিজেদের জীবনযাত্রায় এগুলিকে প্রয়োগ করার চেষ্টা করেন। আবার অনেকেই আছেন যে যে তাদের যে মানে যে নিয়ে মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে, সরি, শিক্ষা লাভ করেছেন, পারিবারিক এবং পারিবারিক এবং সামাজিক। সামাজিক যেগুলি আছে সেগুলি অনুসারে সেই অনুসারেই উনি চলেন। অর্থাৎ ওই বিজ্ঞান মনস্কতা কেবলমাত্র ওই পরীক্ষাগার ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ থাকে। সেই ক্ষেত্রে এই ধরনের আচার আচরণ অস্বাভাবিক নয়। মানে সেটা আপনার আগের কথাকেই আসলে প্রমাণ করে কিছুটা যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থা কোনোভাবেই বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করার অনুকূল নয়। তারা যেভাবে পড়েছেন, ঠিক ঠিক ঠিক। তারা যেভাবে পড়েছেন, যেভাবে বড় বিজ্ঞানী হয়েছেন, সেই ক্ষেত্রে এই যে লেখনাগুলি শিক্ষাক্ষেত্রে আছে সেগুলি সমানভাবে কার্যকরী হয়েছে। কাজেই এইরকম দ্বৈত রূপ আমরা দেখতে পাই। স্যার, এইখানে এটা তো একটা দিক হচ্ছে যে কোনো ব্যক্তির যিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা জীবিকা নির্বাহ করছেন বিজ্ঞানের কোনো বিশেষ ক্ষেত্রে, তার ব্যক্তিগত আচরণের প্রশ্ন, সেটা নিয়ে আপনি বললেন। আরেকটা জিনিস আমাদের দেখার বিষয় স্যার, সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যে প্রতিষ্ঠানের মধ্যে আছেন, অধিকাংশ ক্ষেত্রেই সরকারি প্রতিষ্ঠান, সরকারি বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কোনো কোনো বিশেষ উপলক্ষে অনুষ্ঠানে এরকম অনেকগুলি জিনিস আচার অনুষ্ঠানকে একটা প্রথা মাফিক জুড়ে দেওয়া হয়। যেরকম আমরা দেখছি যে কোনো বড় বিল্ডিং বা কোনো কিছু কনস্ট্রাকশনের আগে ভূমি পূজার একটা ব্যবস্থা, সেই যে পদ্ধতি আছে পদ্ধতির মধ্যে মানে তাদের যে অনুষ্ঠান সূচি আছে তার মধ্যে ইনক্লুড করা হয়। ইসরোর যখন উৎক্ষেপণ হয় তার আগে পূজা দেওয়ার ব্যবস্থা করা হয়। তো একটা দিক হচ্ছে যে ব্যক্তি মানুষের বিশ্বাস আচার অনুষ্ঠান, আরেকটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক ভাবে এটাকে করা হচ্ছে। এই জিনিসটাকে আপনি কি করে দেখবেন? প্রাতিষ্ঠানিক ভাবে যখন করা হচ্ছে তখন তো সরকার রাষ্ট্র সেইভাবে এটার মধ্যে ইনভলভ। এটার কারণ কি? এটা কেন করছে এরকম ভাবে? এটা কেন হচ্ছে? সেটা আবার সেই আপনি যেটা বলেছিলেন যে কনস্টিটিউশনের যে 51A যে প্রভিশন রয়েছে সকল নাগরিককে বিজ্ঞান মনস্ক হওয়া, এটা কি সরকারের এই কাজকর্মের সাথে কন্ট্রাডিক্ট করছে না? বা এটা নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই কেন এরকম কন্ট্রাডিকশন হচ্ছে সেটা নির্ভর করে যারা সরকার পরিচালিত করেন তাদের দৃষ্টিভঙ্গির উপর। আমি এটার এই আপনার তোমার এই যে যেগুলি যে ফাংশনগুলি বা এগুলি যেমন অনুষ্ঠানগুলি এবার এই জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন হয়, সেই অধিবেশনও আজকাল এই সমস্যাগুলি চলছে। মানে এখনকার যে যারা আছেন মানে রাষ্ট্রের মাথা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা এই পুরানো পুরানো অনেক জিনিস টেনে আনছেন। বিজ্ঞান কংগ্রেসের কথা বলতে চাইছেন বলতে আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, বিজ্ঞান কংগ্রেসের না, ওই প্রাতিষ্ঠানিক মাথারা এই ব্যাপারে ইনফ্লুয়েন্স করেন, অবশ্যই এইগুলি। অর্থাৎ সেই ক্ষেত্রে বিজ্ঞান মনস্কতাকে আস্তে সরিয়ে দিচ্ছেন তারা, হয়তো পুরো একটা বিশেষ উদ্দেশ্যে সরিয়ে দিচ্ছে। বিজ্ঞান মনস্ক হলে কিছু কিছু সাধারণ মানুষ এগুলো কি বোঝে, তারা বুঝে কি কাজ হয় কি না হয়, প্রত্যেকটা সমস্যা তারা বিশ্লেষণ করে সেক্ষেত্রে এটা সমস্যা থেকেই যায়। এবং জনসাধারণের সেগুলি যদি
মানে পরিষ্কারভাবে সবকিছু বুঝতে পারে, সেক্ষেত্রে হয়তো তাদের কোনো সমস্যা থাকতে পারে। এবং সমস্যা এরও এই অনুষ্ঠানগুলির প্রভাব সাধারণ জনতার মধ্যে, সাধারণ জনতার বিশ্বাস বা ধারণা তৈরি করার ক্ষেত্রেও প্রভাব রাখছে। তো রাখবেই, এটা ভূমি পূজন বা এগুলি আগে ছিল না, আমাদের এখানেও এই হ্যাঁ, সামান্য ত্রিপুরাতেও এগুলি শুরু হয়েছে। ঠিক। সেইগুলি এখন সমস্যা হচ্ছে বিজ্ঞান মনস্কতা। এমনকি দেখা যায় আমরা যখন 80-র দশক বা 90-এর দশক, সেই সময় কিন্তু বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্য অনেক ছিল, মানে চেষ্টা ছিল, বা জাটা টাটা এগুলি হয়েছে, হ্যাঁ, বা অনেক সায়েন্স ল্যাব ছিল। আজকাল খুব বেশি একটা হওয়া যায় না, কারণ ঠিক। সেগুলি কোনো ফারিশ হওয়ার জন্য, বিকশিত হওয়ার জন্য পরিবেশ কোনো পরিবেশ নেই, সাহায্য নাই, কিছু নেই। যদি এটা বোঝাই যায় যে উদ্দেশ্যটা কোথায় লুকিয়ে আছে। স্যার, হ্যাঁ, বিজ্ঞান মনস্কতা অবশ্য তাদের পক্ষে হয়তো বা বিপজ্জনক হোক। স্যার আমরা প্রায় আমাদের আজকের এই আলোচনার প্রায় শেষের দিকে। একটা জিনিস বলার, যেটা হচ্ছে যে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ বিগত প্রায় 3 দশকের উপর ত্রিপুরা রাজ্যে গণবিজ্ঞান আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তার একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন আমাদের শ্রদ্ধেয় মৃণাল কান্তি দেব রায় স্যার। স্যারের কাছে আমাদের শেষ জিনিসটা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে গণবিজ্ঞান সংগঠন বলি, বিজ্ঞান চেতনা প্রসারের গণসংগঠন বলি। আমরা চাই যে বিজ্ঞানের যে সমস্ত সুফল রয়েছে, যে সুফলগুলি এখন অবধি মানুষ বিজ্ঞান আবিষ্কার করেছে, পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে, সেটা যেন কোনো নির্দিষ্ট অংশের কাছে কুক্ষিগত না থাকে, বিজ্ঞানের সুফল সমস্ত মানুষ যাতে পায়। বস্তুতপক্ষেই সেটা খুব স্যার সহজ পথ নয়। তার জন্য আমরা লড়াই চালাচ্ছি, আন্দোলন চালাচ্ছি নিজেদের বিভিন্ন ক্ষেত্রে। তো এই আমাদের পথ চলায় আপনার কি পরামর্শ থাকবে, কি সাজেশন থাকবে, যদি আপনি আমাদের কিছু বলেন। না, আসলে বিজ্ঞান মনস্কতা তৈরি করার মানে বিশাল সংখ্যক মানুষের যদি বিজ্ঞান মনস্কতা তৈরি করতে হয়, তাহলে অনেক সময় একটি প্রজন্ম নাও হতে পারে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, লেগে থাকাটাই আসল কথা। এই যে আপনারা যেটা ওই যে যুক্তিবাদী বিকাশ মঞ্চ, সেটার সঙ্গে আগে তো আমি অন্য যুক্ত ছিলাম, স্কুলের ভূমিকা এখানে আমার ছিল, মানে স্কুলের বিভিন্ন অংশ, বিভিন্ন বিজ্ঞান প্রসার নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনায় আমি কিছুটা সঙ্গী ছিলাম। ঠিক স্যার। তো সঙ্গী ছিলাম। এখন তো যে এই বয়সে এই এতটুকু শারীরিক সমস্যাও আছে, আর সোজা কথা আমাদের সময়ের যারা লোক আছে তারা এখন আর তাদের দেখা যায় না, পাওয়া যায়। তো এই বিজ্ঞান, এই যে যুক্তিবাদ বিকাশ মঞ্চ যেটা, সেটা আমাদের ছাত্রদের ওই সায়েন্স ক্লাব থেকেই উদ্ভূত। এই যে ছাত্রদের সঙ্গে ছাত্ররা এতে অংশগ্রহণ এটাতে আছে, কাজে এই স্বভাবতই তাদের সঙ্গে আমার একটা নৈকট্য আছে, তাদের সঙ্গে আমার ইন্টারেকশন হয়। তো আমি এটাকে খুব একটা পজিটিভ মনে করি। আমি খুবই উৎসাহিত যে পরবর্তী সময়ে, যে পরবর্তী প্রজন্মে যে বিজ্ঞান মনস্কতা সৃষ্টির জন্য যে মানে যে তৈরি করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগটা তারা নিয়েছে, এবং আমি আশা করি তারা এই ব্যাপারে কখনো নিরাশ হবেন না, কিছু নিরাশ হবেন না, তারা সমানে এই প্রচেষ্টা চালিয়ে যাবে। লেগে থাকতে হবে, অনেক কিছু মানে প্রতিকূল অনেক কিছু আসবে, দাঁড়িয়ে থাকতে, সেখানে অবিচল হয়ে থাকতে হবে। এটাই আশা করি। আপনাদের সমৃদ্ধি হোক,
এটাই কামনা করি। ধন্যবাদ। একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আপনি আপনার শারীরিক অবস্থার কথা বলেছেন। স্যার, শারীরিকভাবে আপনি এখনো আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন, মানসিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আশা করি না, এটা আমাদের দাবি অবশ্যই, আমরা এটা পেয়ে যাব এবং আমরা আপনাদের পথ চলায় আপনি আমাদের শরিক হবেন, আমাদের সঙ্গে আছেন। আপনার পরামর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো এটা আমি আমরা যতদিন বেঁচে থাকি, এটা তো পারস্পরিক আদান প্রদান হবেই। শেষ অবধি আমরা সবাই বিজ্ঞান কর্মী কাজেই হবে। এটা নিয়ে কোনো আলাদা কোনো কৃতিত্ব আমারও নেই, কারোর নেই। এটা আমাদের মনে হয় একটা কর্তব্য সমাজের প্রতি। নিশ্চয়ই। তো সেই তাগিদেই আমাদের এটা করা উচিত বলে আমি মনে করি আর কি। নিশ্চয়ই। আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। আমরা আবারও ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় শিক্ষক শ্রীযুক্ত মৃণালকান্তি ইব্রাহিম সাহেবের সঙ্গে, যার সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। আজকের বিষয় ছিল বিজ্ঞান মনস্কতা। আমরা আবারও ফিরে আসবো অন্য একটি বিষয় নিয়ে। আমরা স্যারকে আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।